স্টপ, প্লিজ স্টপ। আমার কথাটা তো একবার শোনো প্লিজ বেবি, দাঁড়াও। লি কোম্পানির লিমিটেশনে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং লটে বড় বড় পা ফেলে হেঁটে চলেছে তে। মেয়েটার পেছন পেছন ওকে কনভিন্স করতে করতে এক প্রকার ছুটে ছুটে আসছে জাংকুক। তে হাঁটতে হাঁটতে নিজের গাড়ির কাছে আসে। কোনো দিকে না তাকিয়ে যেই না গাড়ির দরজা খুলতে যাবে, সাথে সাথেই সেখানে জাংকুক এসে তের হাতটা টেনে গাড়ির সাথে চেপে ধরে। তোমাকে কখন থেকে থামতে বলছি, শুনতে পাও না? না, পাই না শুনতে। হয়েছে, এবার ছাড়ো আমায়, আমার লেট হচ্ছে। কিচ্ছু লেট হচ্ছে না, আর আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। কি কথা শুনবো আমি? কেন? হ্যাঁ, কেন করলে এমন? এতটাই ভয় পাও তুমি যে শেষ পর্যন্ত এটা করলে? এতে ভুল তো কিছু দেখছি না। প্রত্যেক মানুষের পাস্ট থাকে, তোমারও আছে, কিন্তু আমি এটা দেখে অবাক যে তুমি নিজের পাস্টের ব্যাপারে নিজের হবু হাজবেন্ডকে কিচ্ছু বলনি। তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি এতে বলার কে? আর তুমি যেটা আজকে করলে তার জন্য ভেবো না আমি তোমাকে কিচ্ছু করব না, এর জবাব তুমি ঠিক পাবে। তের কথা শুনে জাংকুক নিজের ডান হাতটা তের কোমরে দিয়ে স্লাইড করে, একদম নিজের সাথে চেপে ধরে দেখে নিজের ঠোঁট তের কানের কাছে নিয়ে গিয়ে আস্তে করে বলে, আমিও তো দেখতে চাই, ফিল করতে চাই, একদম ভেতর থেকে ফিল করতে চাই। তুমি চাইলে আমি এক্ষুনি দেখতে রাজি। আমার গাড়ির কাজ পুরো ব্ল্যাক, বাইরে থেকে দেখার কোনো স্কোপ নেই। কি বলো বেবি, এক্ষুনি জবাবটা দেবে নাকি? কথাগুলো বলে জাংকুক তের কানে হালকা করে কিস করে। জাংকুকের স্পর্শে তে হালকা কেঁপে ওঠে। জাংকুক মুখ তুলে সামনে তাকাতেই দেখতে পায় তের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা। বাঁকা হাসে জাংকুক। তের সামনে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, বাহ, মাফিয়া কুইন ভি, যাকে কিনা পুরো দেশ ভয় পায়। আজকে সেই মাফিয়া একটা ডক্টরের সামনে লজ্জায় একদম নুইয়ে পড়েছে। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ বেবি। জাংকুকের এমন কথায় তের কিছুটা রাগ হলো। জাংকুকের বাহু থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ো আমাকে, তোমার মতো অসভ্য লোকের সাথে আমি একটা মিনিটও থাকতে চাই না। ছাড়ো বলছি। তোমার থেকেই তো শেখা ডার্লিং। আর হ্যাঁ, আমি নিজের কাজের জন্য কোনো গিল্টি ফিল করছি না। তুমি আমাকে জোর করতে পারো না জাংকুক, তুমি কিন্তু ভুল করছো। এটাও তোমার থেকেই শেখা। ফার্স্ট তুমি আমাকে জোর করে বিয়ে করেছিলে, তখন তো আমিও রাজি ছিলাম না, কিন্তু বিয়েটা তো করেছিলে। এটাও সেম, শুধু মানুষগুলো উল্টো হয়ে গেছে। আর আই সোয়ার, তোমাকে নিয়েই আমি ফিরবো। তুমি যতই নিজের জোর লাগিয়ে নাও না কেন, আমার থেকে তোমার নিস্তার নেই। কথাটা বলে জাংকুক তের ঠোঁটে হালকা একটা কিস করে ছেড়ে দেয়। কালকে এঙ্গেজমেন্ট পার্টিতে দেখা হচ্ছে, রেডি থেকো জান। কালকে তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ ওয়েট করছে। সি ইউ সুন এন্ড লাভ ইউ। কথাটা বলে সেখান থেকে চলে গেল জাংকুক। তে চুপ করে শুধু জাংকুককে দেখে গিয়েছে, বলার মতো কোনো শব্দ পেল না মেয়েটা। জাংকুক সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর জেহব পার্কিং লটে আসে। সেখানে এসে তেকে নিজের গাড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে যায়। তের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে। তে, আর ইউ ওকে? জেহবের কথাই তে ওর দিকে তাকালো। এতক্ষণ কিছু একটা ভাবছিল মেয়েটা। জেহবের ডাকে কিছুটা কেঁপে উঠেছে। তুমি ঠিক আছো? তে হালকা করে মাথা নাড়লো। জেহব আর কিছু বলতে পারলো না। নিজের হাতটা তের কাঁধ থেকে সরিয়ে আশেপাশে একবার চোখ বোলালো। জাংকুক কোথায়? ওকে দেখছি না যে, চলে গিয়েছে। জেহবের কথায় তে কিছু বলল না, উল্টো জেহবের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। তুমি আমাকে বিয়ে করবে কি জেহব? তের এমন কোশ্চেন শুনে কিছুটা অবাক হলো ছেলেটা। তের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে আবারও জিজ্ঞেস করে, কি হলো জেহব, কিছু বললে না যে? আমার সত্যিটা জানার পরেও কি তুমি আমাকে বিয়েটা করবে? দেখো তে, সবারই একটা পাস্ট থাকে, আমি সেটা মানছি। আর সত্যি বলতে আমার কোনো প্রবলেম নেই। এটা তোমার পাস্ট ছিল, যেখানে আমি ছিলাম না, কিন্তু এখন এটা তোমার প্রেজেন্ট লাইফ। আর আমি চাইবো তোমার এই প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোতেই আমি থাকবো। আর তুমি টেনশন করো না, কালকে আমাদের এঙ্গেজমেন্ট হবেই হবে।
ওকে, তুমি এখন বাড়ি যাও, রেস্ট নাও, কালকে অনেক বড় একটা দিন। জেহপের কথায় তে আর কিছু বলল না, চুপচাপ নিজের গাড়িতে উঠে বসলো। জেহপ এবার গাড়ির উইন্ডো দিয়ে তের দিকে তাকায়। দেখে শুনে ড্রাইভ করবে, আর হ্যাঁ, টেনশন একদম নেবে না। কালকে দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার। তে সেখান থেকে চলে গেল। তের যাওয়ার দিকে জেহপ একভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে। কিছুক্ষণ আগের ঘটনা। তে সোজা নিজের গাড়ি নিয়ে লি কোম্পানিতে চলে আসে। কিছুক্ষণ পর 25 নাম্বার ফ্লোরে চলে আসে। ডান দিকের কাচের তৈরি গ্লাসের ডোরটা ওপেন করে ভেতরে প্রবেশ করতেই কিছু কিছু স্টাফ ওর দিকে ঘুরে তাকালো। এই ফ্লোরের মধ্যে কাজ করা প্রত্যেকটা ব্যক্তি নিজের কাজের মধ্যে অনেক দক্ষ বললেই চলে, আর এখানে কাজ করা সবাই তেকে চেনে। তাই তে ভেতরে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। তে সবাইকে বসতে বলে সামনে কেবিনের দিকে গেল, যেখানে ওয়েট করছে জেহপ আর তার বাবা। তে বড় বড় পা ফেলে কেবিনের সামনে গিয়ে ভদ্রতার খাতিরে বলে, মে আই কাম ইন? ভেতর থেকে সম্মতি আসে। তে একটা লম্বা নিঃশ্বাস ফেলে কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ভেতরে থাকা ব্যক্তিটাকে দেখে সাথে সাথে রেগে যায়। আসলে তে যেই ব্যক্তিটাকে এখানে মোটেও আশা করেনি, আর দরজা খুলতেই সে সবার প্রথম তার দর্শনটাই পেল। আরে তে বেটা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। লিমিনহুর কথায় চমকে ওঠেতে নিজের চোখ নামিয়ে লিমিনহুর দিকে তাকাই, মাথা নাড়িয়ে সম্মতি জানাই। কেবিনের ভেতর ঢুকে বলে, গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং বেটা, হাউ আর ইউ? কতদিন পর আসলে, এই আঙ্কেলের কথা কি একবারও মনে পড়ে না তোমার? এমন কিছু না আঙ্কেল, আসলে কাজের চাপ একটু আছে তো তাই। মর্নিং বেবি, আসতে এত লেট করলে কেন? জেহপের কথা শুনে তে ওর দিকে ঘুরে বলে, ট্রাফিক ছিল। এবার কি আমরা আসল কথায় আসতে পারি? তে এমন কথায় জেহপ চুপ হয়ে যায়। তে এবার সোফার দিকে তাকাতে দেখতে পেল লিমিনহু আর জেহপ একটা সোফায় বসে আছে, আর একটাতে একজন একা বসে আছে, তার পাশে ছাড়া আর কোথাও জায়গা নেই। কি হলো বেটা, সিট? ইয়েস আঙ্কেল, বসছি। কথাটা বলে তে সেই ব্যক্তিটির পাশে বসে পড়ল। তে বসতেই ব্যক্তি নিজের মুখটা তের কানের কাছে হালকা নিয়ে এসে বলে, যাই বলো না কেন, এই ড্রেসে একদম বোম লাগছে তোমাকে। হাই, আমি তো ক্রাশ খেয়েছি। কমপ্লিমেন্ট শুনে তের অনেক রাগ হলো। মেয়েটি আস্তে করে বলে, তুমি এখানে কি করছো? তোমার সাথে তো কালকেই আমার মিটিং হলো। তাহলে কি করব বলো? তোমার বিরহে মনটা পুড়ে ছারখার হয়েছে, তাই তো মেডিসিন লাগাতে ছুটে এসেছি এখানে। মজা করছো আমার সাথে? দেখো জাঙ্কুক, আমার মজা করার মুড একদম নেই। কি যে বলো না ডার্লিং, তোমার সাথে আর কিসের মজা? আমি কি জানি না আমার জান ঠিক কতটা রাগী? ননসেন্স, লাভ ইউ। আমি ননসেন্স বলেছি? আমিও তো বললাম লাভ ইউ। তে আর প্রত্যুত্তরে কিচ্ছু বলে না। মেয়েটা বুঝে গিয়েছে এর সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। লিমিনহু ল্যাপটপ ওপেন করে, তারপর জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, মিস্টার জাঙ্কুক, আপনি কি বলেছিলেন বিজনেস নিয়ে? আপনার স্ট্র্যাটেজিটা দেখাবেন বললেন। ইয়েস মিস্টার লি, ওয়েট আ সেকেন্ড প্লিজ। জাঙ্কুক নিজের সাথে নিয়ে আসা ল্যাপটপটা ওপেন করে। দেখুন মিস্টার লি, আমরা যে প্রজেক্টটা করব বলেছিলাম সেটা এখানে হওয়ার কথা হচ্ছে, কিন্তু এই জায়গাটা একটু আউটসাইড মনে হচ্ছে। আমরা যদি জায়গাটা শিফট করে এখানে করি, যেখানে মিস্তে আইস স্কেটিং রিং বানাবে বলেছে, তাহলে বেশি ভালো হয়। আর ওনারটা যদি পার্কের পাশে করা হয়, তাহলে প্রফিটটা দুজনের জন্য বেশি লাভজনক হবে। এবার আপনি বলুন, আপনার কি মনে হয়? লিমিনহু মন দিয়ে জাঙ্কুকের কথাগুলো শুনলো, একগাল হেসে বলে, বাহ, খুব সুন্দর আইডিয়া। এতে করে আমার প্রফিট হবে প্রচুর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। জেহপ, তোমার কেমন লাগলো? আমারও ভালো লেগেছে। বাকি এখন তে বলবে, যেহেতু ওই ল্যান্ডটা তের, তাই তে যা ডিসিশন নেবে ওটাই হবে। জেহপের কথাই সবাই এবার তের দিকে তাকায়। তে এতক্ষণ ধরে চুপ করে সবার অপিনিয়ন শুনছিল। মেয়েটা ভালো মতোই বুঝতে পারছে জাঙ্কুক এটা ইচ্ছে করে করেছে। তে যে পার্কের পাশে থাকা ল্যান্ডের মধ্যে নিজের মায়ের জন্য একটা বড় সড়ো বাড়ি করার প্ল্যান করেছিল, কিন্তু এখন সেটা আর হবে বলে মনে হচ্ছে না। জাঙ্কুক চুপ করে তের মুখের দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বোঝার ট্রাই করছে। আসলে ছেলেটা ইচ্ছে করেই এমনটা করেছে। জাঙ্কুক আগে থেকেই জানতো পার্কের পাশের ল্যান্ড তে নিজের জন্য বরাদ্দ করে রেখেছে, তাই জন্যই ইচ্ছে করে এমন একটা প্ল্যান করেছে জাঙ্কুক।
কি হলো মিস দে, আপনি কিছু বলছেন না যে? আপনার কি আমার আইডিয়াটা পছন্দ হয়নি? জাংকুকের কথাই তে চোখ রাঙিয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় হেলান দিয়ে বসে। তে এবার নিজের চোখটা সরিয়ে লিমিনহোর দিকে তাকাতে দেখতে পেল তিনি অনেক আশা নিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে, আমার কোনো প্রবলেম নেই, যেখানে প্রফিট দুই দিক থেকে আসছে তাহলে আমার আপত্তি করার কোনো মানেই হয় না আঙ্কেল। তের কথাই সবাই বেশ খুশি হলো। তে এখন আর এইসব কিছুতে পাত্তা দিতে চায় না, তাই সব কথা সাইডে রেখে বলে, আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা আছে। ব্রেকফাস্ট চলে এসেছে। তের কথার মাঝেই জাংকুক বলে ওঠে। তে বিরক্ত হয়ে নিজের চোখ বন্ধ করে নিজের রাগকে শান্ত করে দরজার দিকে তাকাতে দেখে একটা মেয়েটির পরনে জিন্স আর নীল রঙের ক্রপ টপ, চুলগুলো পনিটেল করা আর মুখে হেভি মেকআপ, হাতে একটা ট্রলি নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। মেয়েটাকে তে চিনে, জেহপের বিয়ে, নাম আইয়ু। যখন থেকে জেহপ আর তে একসাথে পার্টনারশিপ শুরু হয় তার আগে থেকেই আইয়ু জেহপের সাথে আছে। মেয়েটা ব্রেকফাস্টটা নিয়ে এসে টেবিলের উপর রাখে। স্যার এখন আমি আসছি। লিমিনহো সম্মতি জানায়। মেয়েটি জেহপের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল, যদিও এটা কেউ অতটাও লক্ষ্য করেনি। কিন্তু জাংকুকের নজরে ঠিক পড়েছে সেই দিকটা। ব্রেকফাস্ট আসতেই সবাইকে ব্রেকফাস্ট করতে বলে লিমিনহো। তখনই তে আবারও বলে, বাট আঙ্কেল আমার কিছু কথা আছে তোমার সাথে, আগে ব্রেকফাস্টটা করে নাও তারপরে বলবে। না, আমি এক্ষুনি বলতে চাই, প্লিজ আঙ্কেল আমার কথাটা শুনে নিন, তারপর না হয় ব্রেকফাস্ট করা যাবে। তেকে এত জেদ করতে দেখে লিমিনহো একটা দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা বেটা বলো, কি বলবে তুমি? লিমিনহোর কথায় তের মুখে একটা হাসি ফুটে। আসলে আঙ্কেল আমি বলছিলাম যে আমার আর জেহপের এঙ্গেজমেন্টটা। আর কিছু বলতে পারে না তে, তার আগে ওর নজর গেল জাংকুকের ল্যাপটপের দিকে। ব্রেকফাস্ট করার সময় ভুল করে টিরামিসুর কিছু ক্রাস্ট ল্যাপটপের ওপাশে পড়ে যায়। জেহপ তাড়াতাড়ি করে সরাতে নিলেই ভুল করে একটা ফোল্ডার খুলে বসে। এটা জাংকুক আর তের ফোল্ডার। এতে জাংকুক আর তের কিছু ফটো আছে। মিস্টার লিমিনহো অনেক অবাক হয়, অবিশ্বাস্য চোখে সেই ফটোগুলোর দিকে তাকিয়ে আছে। তেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জাংকুক একটু অবাক হয়েছে, ছেলেটা বুঝতে পারেনি এরকম কিছু হয়ে যাবে। লিমিনহো একবার তে একবার জাংকুকের দিকে তাকাচ্ছে, একবার সেই ফটোগুলোর দিকে তাকাচ্ছে। তে যেন কেমন একটা আনকমফোর্টেবল ফিল হতে শুরু করেছে। তার পক্ষে সেখানে বসে থাকা সম্ভব হলো না, তাই জন্যই তো তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে কাউকে কিছু বলতে না দিয়ে বের হয়ে গেছে। তেকে বার হতে দেখে জাংকুকও সেখান থেকে বার হয়ে যায়। জেহপ এতক্ষণ ধরে চুপ করে একদম শান্ত দৃষ্টিতে সবকিছু দেখছিল। বাবার দিকে তাকিয়ে এবার বলে ওঠে, ড্যাড তে এমন মেয়ে নয়, এখানে কোথাও ভুল হচ্ছে। আমি ওকে 3 বছর ধরে চিনি, তুমি প্লিজ ভুল বোঝো না মেয়েটাকে। আমি দেখি কোথায় গেল। কথাটা বলেই সেখান থেকে উঠে চলে যায় জেহপ। লিমিনহো গালে হাত দিয়ে কিছু একটা ভাবছে। ছেলের কথা কতটা শুনেছে সেটা জেহপ নিজেও জানে না। তিনি এবার কিছু একটা ভেবে টেবিলে থাকা বেলটা বাজিয়ে আইয়ুকে ডাকে। তারপর টেবিলে রাখা জাংকুকের ল্যাপটপটা নিজের কাছে নিয়ে এসে আরো একবার সেই ফটোগুলো ভালোভাবে চেক করে। তে নিজের অ্যাপার্টমেন্টের সামনেই নিজের গাড়ি দাঁড় করলো। ফুল স্পিডে গাড়ি চালিয়ে এসেছে মেয়েটা। না জানে কটা সিগন্যাল ব্রেক করেছে। মাথাটা এতটাই গরম ছিল তখন মাথায় অন্য কোনো চিন্তায় আসছিল না, একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। বারবার শুধু সেই ফটোগুলো চোখের সামনে ভেসে উঠছে। যদিও ওদের বিয়ের সম্পর্ক বেশি দিন ছিল না, কিন্তু তে প্রতিটা সময়ের মেমোরি নিজের ফোনে ক্যাপচার করে রেখেছিল। জাংকুকের বাড়ি থেকে আসার সময় সেই দিন ভুল করে ফোনটা ওখানেই ফেলে এসেছিল, আর আজকে সেই ফটোগুলো আবারও ওর চোখের সামনে। না, আর কিছুতেই হার মানবে না সে। নিজের সাথে প্রমিস করেছে জাংকুককে সঠিক শিক্ষা দেবে। ওর ভালোবাসার অপমান করেছিল ছেলেটা, তার জন্য তাকে রিগ্রেট করতে হবে। কিন্তু তাও এখন মনে হচ্ছে ছেলেটা তের ওপর বেশি হেভি হয়ে যাচ্ছে। শুধুই তো 2 দিন হয়েছে, তার মধ্যে এত কিছু করে ফেলেছে। চ্যালেঞ্জ করেছে তের ইগোকে।
তে এবার আর পিছপা হবে না, হতে পারে না সে। নিজের সাথে যুদ্ধ করতে করতে তে স্থির করেই নেয় কালকে এঙ্গেজমেন্টটা ফাইনাল। যাই হয়ে যাক, তে বিয়েটা করেই ছাড়বে। তে মুখটা তুলে বসলো। ভিউ মিররে নিজের প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, আই ক্যান ডু ইট। তে নিজের ফোনটা নিয়ে কাউকে একটা ফোন করে। কিছুক্ষণের মধ্যে ওপাশের ব্যক্তিটা ফোন তুলতেই তে বলে, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে মাম্মাকে নিয়ে নিচে আয়, আমি ওয়েট করছি। কিন্তু আমরা কোথায় যাব? তোর বোনের কালকে এঙ্গেজমেন্ট, ভুলে গিয়েছিস নাকি? শপিং করতে যাব, তাড়াতাড়ি নিচে আয়। কথাটা বলে ফোনটা রেখে দিল তে। গাড়ির সিটে মাথাটা এলিয়ে দিয়ে আবারও চোখটা বন্ধ করলো। কোথায় যাচ্ছ তুমি? হংকং। হঠাৎ হংকং কেন যাচ্ছ? আর তোমার যাওয়ার থাকলে ছেলেকে কেন পাঠালে? তুমিই যেতে পারতে। এটাই তো আমার ফল্ট যে আমি ওকে পাঠিয়েছি ওখানে। যদি আগে জানতাম তোমার ছেলে এমন কাণ্ড করবে তাহলে ওকে আমি যেতেই দিতাম না। নামজনের রাগ দেখে জিন বেশ অবাক। হঠাৎ করে স্বামী এমন রেগে যাওয়ার কারণ কিছুতেই বুঝতে পারছে না। তিনি এবার স্বামীর কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে একটু খুলে বলবে তো? তুমি হঠাৎ জাঙ্কুকের উপরে তো রেগে যাচ্ছ কেন? তোমার ছেলে কাজটাই এমন করেছে যে না রেগে থাকতে পারছি না। কি করেছে জাঙ্কুক? তোমার ছেলে বিয়ে করেছে। হোয়াট, আর ইউ সিরিয়াস? ইয়েস আই অ্যাম। আর মেয়েটা কে জানো? জিন অধীর আগ্রহে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে, মেয়েটার নাম জানার আশায়। নামজন ভালো মতো সেটা বুঝতে পারছে, তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তে। যাকে তোমার ছেলে বিয়ে করেছে মেয়েটার নাম তে। জিন আরেক দফা অবাক, চোখ বড় বড় করে আরএমের দিকে তাকালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তে মিন্স জাংকুকের আগের ওয়াইফ, আমার মেয়েটা? নামজুন সম্মতিসূচক মাথা নাড়ালো। জিনের চোখ যেন চকচক করে উঠলো। একটা আলাদাই প্রশান্তি বিরাজ করছে ওর মুখমণ্ডলে। জিন স্বামীর দিকে তাকিয়ে বলে, এটা তো অনেক খুশির কথা। আমার ছেলে তার মানে তেকে খুঁজে পেয়েছে। আমি জানতাম জাংকুক ঠিক খুঁজে পাবে। তুমি কি করে খুশি হতে পারছো জিন, যেখানে তুমি ওদের পাস্টের ব্যাপারে সবকিছু জানো? হ্যাঁ জানি তো। সত্যি বলতে আমি তোমার থেকেও বেশি আমার মেয়েকে চিনি। আর আমার কোনো যায় আসে না ওদের মধ্যে আগে কি হয়েছিল। ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, আমি এতেই খুশি। এই শোনো, তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। আমার ছেলে ওখানে আছে না, ও সব সামলে নেবে। আমার এতদিনের ইচ্ছে পূরণ হবে। আই এম সো হ্যাপি। কথাটা বলে এক প্রকার লাফাতে লাফাতে সেখান থেকে কিচেনের দিকে চলে গেল জিন। এদিকে নামজুন যেন কিছুই বুঝতে পারলো না, কিন্তু এটুকু উনি ভালোভাবে বুঝতে পেরেছে, বউ উনার কিছু একটা জানে যেটার ব্যাপারে উনি জানেন না। তেকে যে এত ভালোবাসে তার পেছনেও কিছু কারণ আছে, যেগুলো ব্যাপারে জানেন না মিস্টার নামজুন। কি ব্যাপার বলতো, তুই হঠাৎ করে শপিং করতে যাচ্ছিস যে? কোনো ওকেশন আছে? গাড়ির মধ্যে তিনজনে নিস্তব্ধ অবস্থায় বসেছিল। ঠিক তখনই মিসেস জেনি বলে। মায়ের এমন কথা শুনে দুই ভাই বোন কিছুটা অপ্রস্তুত হলো। ইয়েস মম, কালকে আসলে একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে, তার জন্য আমরা ড্রেস নিতে যাচ্ছি। মিথ্যা বলার কোনো দরকার নেই ইয়নহু, সেই তো মাম্মাম কালকে জানতেই পারবে। তাই ভালো হয় না যদি এখনই সব ক্লিয়ার করে দেয়? কিন্তু আপি, এটা ঠিক হবে না। কি হয়েছে রে, তোরা দুজন কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? এমন কিছু না মাম্মাম, আর আমারও মনে হয় এখন তোমাকে বলার সময় এসেছে। মাম্মাম, আসলে কালকে আমার এঙ্গেজমেন্ট, তাই আমরা শপিং করতে যাচ্ছি। কি, তুই বিয়ে করছিস? তো আমাকে না বলে? এত বড় একটা ডিসিশন তুই একাই নিলি? মাম্মাম, আসলে সবকিছু হঠাৎ করে হয়ে গেছে, রাগ করো না প্লিজ। না বেটা, রাগ কেন করতে যাব? তুই কিছু ভেবে ডিসিশনটা নিয়েছিস, কিন্তু আমার একটা কথা ভেবে খারাপ লাগছে। আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ডের ছেলের সাথে তোর বিয়ে দিব। ছোটবেলায় আমরা দুই ফ্রেন্ড ঠিক করেছিলাম, কিন্তু এত কিছু হয়ে যাবে ভাবতেই পারিনি। এখন হয়তো সেও নিজের ছেলের বিয়ে দিয়ে দিয়েছে। মাম্মাম, তুমি প্লিজ মুড অফ করো না। আর এটাই হয়তো ফেট ছিল। আচ্ছা, ওই সব কিছু ছাড়ো। তোমার মেয়ের কালকে এঙ্গেজমেন্ট, সেটার দিকে তোমাকে বেশি ফোকাস করার দরকার। আর তা না করে তুমি ওল্ড কথা নিয়ে বসে আছো।
মেয়ের কথাই জেনি নিজের চোখে আসা জলটা মুছে নেয়। হয়তো তিনি এমন কিছু ভাবেনি, কিন্তু এখন যা হচ্ছে সেটা মেনে নিতেই হবে। মেয়েটা ওর খারাপ কাউকে নিজের জীবনে আনবে না, তাই উনি এখন মেয়ের খুশিতেই খুশি হবে। পুরনো সব কথা তিনি আগেই ভুলে গিয়েছিল, এখনো তিনি একইভাবে সে কথাগুলো মনে করবেন না।